এই মাসের 25শে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যিনি গত 17 থেকে 18 বছর ধরে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যাত্রাকে আরও কিভাবে ইতিবাচক করা যায় সে যাত্রায় যিনি অপরিসীম নেতৃত্ব দিচ্ছিলেন, সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশের মাটিতে সসম্মানে ফিরে আসার প্রস্তুতি ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবং আমরা আশা করছি বাংলাদেশের প্রায় ১.৫ কোটি মানুষ ঢাকাতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানাবেন। এবং ইতিমধ্যে সারা বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী ঢাকাতে উপস্থিত হয়েছেন এবং আগামী 2 দিন অর্থাৎ 23 তারিখ এবং 24 তারিখে অসংখ্য নেতাকর্মী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানাবেন। এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে জনাব তারেক রহমান কখন বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে উনি আসা এটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিকামী প্রতিটি রাজনৈতিক কর্মী যারা গত 17 বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন, এমনকি যারা বিরোধী রাজনীতিও করছেন, তারাও মনে করছেন যে জনাব তারেক রহমানের এই যে বাংলাদেশে তিনি ফিরে আসছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন। এবং আপনারা জানেন যে গত 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি চলছে এবং বাংলাদেশ যখন একটি গণতান্ত্রিক যাত্রায় গণতান্ত্রিক রোডম্যাপের মধ্যে চলে যাচ্ছে, ঠিক তখনই আমরা দেখেছি জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদিকে দুষ্কৃতিকারীরা সেই প্যাসিস্টটা তারা হত্যাকাণ্ড করেছে। এই জন্য হত্যাকাণ্ড করেছে যেন বাংলাদেশ যে গণতান্ত্রিক যাত্রায় অগ্রসর হয়ে যাচ্ছে, নির্বাচনের সমস্ত আয়োজন সরকার অত্যন্ত দক্ষতার সহিত করে যাচ্ছে, ঠিক তখনই ওসমান হাদিকে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে পিছানো, নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা তারা করেছিল। কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে গণতান্ত্রিকামী প্রতিটি রাজনৈতিক কর্মী যারা জুলাই আগস্টের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতিটি রাজনৈতিক কর্মী, প্রতিটি রাজনৈতিক সংগঠন আরো ঐক্যবদ্ধ হয়েছেন কিভাবে আগামীর জাতীয় নির্বাচনকে একটি সুস্থ নির্বাচন করা যায় এবং আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে আরো ঐতিহাসিক করা যায়, সেজন্য বাংলাদেশের মানুষ আরো ঐক্যবদ্ধ হয়েছেন। এবং আপনারা জানেন যে ওসমান হাদি তিনি নিজেও ঢাকার 8 আসন থেকে নির্বাচন করতে চেয়েছেন। ওসমান হাদির সাথে আমাদের ব্যক্তিগত পর্যায়ে অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি সবসময় বিশ্বাস করতেন যে একটি দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই তার গণতান্ত্রিক যাত্রায় যেতে হবে। কোনোভাবে অবৈধ নির্বাচন, ভুয়া নির্বাচন, মিথ্যা নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে সেই সরকার কখনো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন না। সেজন্য ওসমান হাদি নিজেও নির্বাচন করতে চেয়েছেন এবং নির্বাচিত হয়ে তিনি জনপ্রতিনিধি হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে চেয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই সন্ত্রাসীরা ওসমান হাদির স্বপ্নকে ভেঙে চুরে শেষ করে দিয়ে তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেছিল। কিন্তু আমরা মনে করি এক ওসমান হাদিকে হয়তো তারা এই পৃথিবী থেকে তারা হয়তো বিদায় করেছে, কিন্তু ওসমান হাদির যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশের ভোটাধিকারের স্বপ্ন, বাংলাদেশের মতের প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে বাংলাদেশকে কখনোই বিচ্যুতি করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ,
এবং আপনারা দেখেছেন ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক শ্রেণীর রাজনৈতিক কর্মীরা, তথাকথিত রাজনৈতিক কর্মীরা, তারা বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমে তারা হামলা করেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে এবং নির্বাচন যেন না হয় সে চেষ্টাও তারা করেছে। আমরা মনে করে গণমাধ্যমে হামলা করে কখনো বাংলাদেশের কণ্ঠরোধ করা যাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে কখনো বুলুণ্ঠিত করা যাবে না। আমরা অনতিবিলম্বে যারা গণমাধ্যমে হামলা করেছেন তাদের বিচার দাবি করছি এবং সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি যে এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনারা দেখেছেন ওসমান হাদি যখন জীবিত ছিলেন ঠিক তারও সেই সময় আমরা দেখেছি বাংলাদেশে কয়েকটি গণমাধ্যম হামলার শিকার হয়েছে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার। তখনও কিন্তু ওসমান হাদি গণমাধ্যমে বলেছিলেন যে গণমাধ্যমকে হামলা করা কোনো সমাধান নয়, বরং সেই গণমাধ্যমকে যদি আপনি পছন্দ না হয় তাহলে আপনি আপনার মতো করে আরো শক্তিশালী গণমাধ্যম তৈরি করেন। সুতরাং আমরা মনে করি সরকার অতি দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আপনারা দেখেছেন যে বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক কর্মী ইদানিং উদয় হয়েছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এটি আমরা মনে করি দাবি করতে পারেন, কিন্তু আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান, এর বাইরেও কিন্তু আরো ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই শ্রেণীর রাজনৈতিক কর্মীরা ওই দুই ব্যক্তির পদত্যাগ কিন্তু চান না। সুতরাং আমরা মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যত ব্যক্তি দায়িত্ব রয়েছেন, যত ব্যক্তি পরিচালনা করেন, বিশেষ করে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় কাজকর্ম পরিচালনা করেন, কথিত রয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল কাজ করে থাকেন, সকল দায়িত্ব তিনি নাকি পালন করেন। সুতরাং আমরা মনে করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকেও অবশ্যই পদত্যাগ করতে হবে, কারণ তিনিও সমান দায়ভার বহন করেন।